ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালের পক্ষ থেকে আমি সর্বাণী সমাদ্দার। এবারে নেদারল্যান্ডের আমস্টারভিন থেকে হল্যান্ডের হইচই গ্রুপ পরিবেশনা করবে নাটক অগ্নিতস্কর, এক বিশ্বাসঘাতকের গল্প। এই নাটকের রচনা ও পরিচালনায় অগ্নি সেনগুপ্ত। নাটকে অভিনয় করেছেন ঋত্বিক ভট্টাচার্য এবং তুহিন ব্যানার্জি। নাটকের সিনেমাটোগ্রাফি করেছেন সুদীপ্ত চক্রবর্তী, আর পোস্টার ডিজাইনে আছেন সোনিয়া সেনগুপ্ত। এই নাটকের পটভূমিকা হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সদ্য যুদ্ধ শেষ হয়েছে, মিত্রশক্তির বিজয় লাভের পাশাপাশি আমেরিকার হাতে এসেছে বিশ্ব শাসনের এক ব্রহ্মাস্ত্র, পরমাণু বোমা। হিরোশিমায় লিটল ম্যান আর নাগাসাকিতে ফ্যাট বয়ের আঘাতে হাজার হাজার মানুষের মৃত্যুতে যা সফলভাবে পরীক্ষিত। এমন সময় আমেরিকার প্রেসিডেন্টের ডেস্কে এসে পৌঁছায় এক মারাত্মক সংবাদ। ম্যানহাটন প্রজেক্টের গোপনতম সংবাদ পৌঁছে গেছে রাশিয়ার হাতে। কে সেই বিশ্বাসঘাতক? কেন এই বিশ্বাসঘাতকতা? তার উত্তর দেবে আমাদের নাটক অগ্নিতস্কর, এক বিশ্বাসঘাতকের গল্প। This is a solemn but glorious hour. The forces of Germany have surrendered to the United Nations. কে সেই জঘন্য বিশ্বাসঘাতক যে আমেরিকার নিউক্লিয়ার প্রজেক্টের সমস্ত ডিটেলস রাশিয়াকে পাঠিয়ে দেয়? আপনি বড্ড ইমপেশেন্ট অফিসার। ওকে, লেট মি ক্লিয়ার ইট আউট। না, রিচার্ড ফাইনম্যান নয়, রবার্ট ওপেনহাইমার নয়। রনাটা, তোমার স্বামী প্রফেসর অটো কার্লো নয়। ইটস মি, ডক্টর জুলিয়ান ক্লাউস ফুক্স। আরে প্রফেসর, আসুন আসুন, আপনার জন্যই জেগে বসেছিলাম। আমি জানতাম আপনি আসবেন। আপনি জানতেন আমি আজ রাত্রে আসবো? আজ রাত্রেই আসবেন তা ঠিক জানতাম না, তবে শেষ পর্যন্ত যে আসবেন তা ঠিকই জানতাম। এত দিনে মনস্থির করেছেন তাহলে? বলবেন কি সব কথা খুলে? বলবো, এখনই বলবেন? বলুন তবে। না, আপনাকে বলবো না, বলবো রোনাটাকে। রোনাটাকে? হ্যাঁ, এই টেপটা চালিয়ে দিন। আর এক বোতল হুইস্কি প্লিজ। অ্যান্ড ফর হেভেন সেক আমাকে কোনোভাবে ডিস্টার্ব করবেন না। বাড়ি ছেড়ে চলে যান, ঘন্টা দুয়েক পরে এসে টেপটা বাজিয়ে শুনবেন। অ্যাজ ইউ প্লিজ স্যার। রোনাটা, 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 জানো রোনাটা, আমাদের বংশে কিছু পাগল আছে। আমার বাবা হচ্ছে 1 নম্বর পাগল। তার ধারণা তিনি হচ্ছেন অ্যাটলাস, জগদ্দল এক পৃথিবীর ভার বহন করতেই তার জন্ম। আমার বোন ও মা তারাও পাগল হয়েছিল, কিন্তু আমি পাগল নই। তাই ধীর স্থির মস্তিষ্কে সব কথা তোমাকে জানাতে এসেছি। না, তুমি একা নও, ওরাও জানবে, জানুক। আমি আজ গোটা পৃথিবীকে এই কথা জানাতে চাই, তোমার কথা, আমার কথা। ভেবে দেখলাম
এছাড়া আর পথ নেই। তোমাকে একটা গল্প শোনাই রোনাটা, আমার জীবনের গল্প। তুমি আমার বাবাকে চেনো কোয়েকার সম্প্রদায়ভুক্ত এক বিশ্ব ভ্রাতৃত্বের পূজারী হিসেবে, কিন্তু আমি তাকে কারখানার মেশিনম্যান এমিল ফুক্স হিসেবেও দেখেছি। গল্পটা সেই সময়, তখন আমার বয়স কত হবে, এই ধরো 6-7। আমরা থাকতাম ফ্র্যাঙ্কফুর্টের কাছে একটা ছোট্ট বাড়িতে। আমাদের পাড়ায় একজনের বাড়িতে কুকুরের বাচ্চা হলো, সাদা লোমে ভর্তি। আমি আমার ছোট বোন লিজা রোজ দেখতে যেতাম বাচ্চাগুলোকে। একদিন সেই ভদ্রলোক নিজে ডেকেই বললেন, কি খোকা, একটা কুকুরছানা নেবে? আমি তো লাফিয়ে উঠি, বলি, দেবেন? উনি বললেন, দেব, তবে বিনে পয়সায় নয়, একটা মার্ক দিতে হবে। আর দেখছো তো এই কুকুরের লেজ নেই, তাই ডয়েশ মার্কেও টেল থাকলে চলবে না। তা আমরা তো তখন অত শত বুঝি না, তাই মাকে গিয়ে বললাম, মা, একটা মার্ক দেবে যার কোনো টেলস নেই। তাহলে ওই ভদ্রলোক আমাকে একটা কুকুরছানা দেবেন বলেছেন। মা বললেন, অমন মার্ক তো হয় না বাছা, তো এই ভদ্রলোক তোমাকে কুকুরছানা দেবেন না বলেই ও কথা বলেছেন। আমি তো কথা শুনি না, ঘ্যান ঘ্যান করতে থাকি। শেষ পর্যন্ত মার মেজাজ ঠিক রাখতে না পেরে দিয়েই বসেন এক ঘা। মনে আছে, সারাদিন আমি জলস্পর্শ করি। সন্ধ্যায় বাবা ফিরলেন কারখানা থেকে। ফিরে মায়ের বিরুদ্ধে আমার বিরুদ্ধে মায়ের সমস্ত অভিযোগ মন দিয়ে শুনলেন। তারপর মাকেই ধমক দিয়ে বললেন, বাক্স খুঁজে দুদিকে হেডালে একটা মার্ক দিতে পারলে না? তুই চিন্তা করিস না খোকা, কালকেই আমি ওরকম একটা মার্ক অফিস থেকে এনে দেব। আমি সোচ্ছায় জিজ্ঞেস করি, তোমার অফিসে ওরকম মার্ক আছে? বাবা বললেন, কত? আমি কালকেই এনে দেব, আর দেরি করিস না, চল ডিনারটা সেরে ফেলা যাক। পরদিন সন্ধে বাবা একটা মার্ক এনে আমার দিকে ছুড়ে দিলেন। কুড়িয়ে নিয়ে আমি লাফিয়ে উঠি, সত্যি দুদিকে হেডস টেলস নেই। আমি ওই মার্কটা নিয়ে দৌড়ে দৌড়ে গেলাম আর কাঁদতে কাঁদতে ফিরে এলাম। বাবা বললেন, কিরে, কাঁদছিস কেন, কি হয়েছে? আমি বললাম, দিল না, বললো ওটা অচল মার্ক। বাবা উঠে দাঁড়ালেন, আলমারি থেকে তার দোনলা বন্দুকটা বার করে বললেন, চল। বাবা খুব শান্ত প্রকৃতির লোক ছিলেন, কখনো তাকে রাখতে দেখিনি, কিন্তু সেদিন বাবার সেই রুদ্রমূর্তির কাছে সেই ভদ্রলোক যেন একেবারে কেঁচো। দৃশ্যটা এখন আমার চোখের সামনে ভাসে, জানো রোনাটা। বাবা ওই ভদ্রলোককে বললেন, আপনি মানুষ না জানোয়ার, কেন আমার বাচ্চাকে মিথ্যে প্রলোভন দেখিয়েছেন? ভদ্রলোক আমতা আমতা করে বললেন, কিন্তু এটা তো অচল মার্ক স্যার। বাবা বললেন, আমি তো তাই বলছি, এমন মার্ক হয় না জেনেও কেন দাবি করেছেন আপনি? প্রথমত অসঙ্গত দাবি, দ্বিতীয়ত তা পূরণ হওয়ার পরেও আপনি কেন আপনার প্রতিশ্রুতি রাখেননি? আপনি কি চান, জার্মানির সব শিশুরা বড় হয়ে আপনার মতো জোচ্চোর হোক? আপনি একে কুকুর ছাড়া না দিলে পাবলিক নুইসেন্সের অপরাধে আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবো। তুমি ভাবছো তোমাকে এই গল্প আমি কেন শোনাচ্ছি? সেদিন বুঝিনি জানো, আজ বুঝতে পারি। কি পরিশ্রম করে সেই দক্ষ কারিগরটি দুটো মার্ককে মাঝামাঝি মেশিনে চিড়ে আবার তাকে জোড়া দিয়েছিলেন। কেন? তার উদ্দেশ্য ছিল তার সন্তান যেন জুয়া চুরি না শেখে। আমার 14 বছর বয়সে বাবা কোয়েকার্স হলেন, বিশ্ব ভ্রাতৃত্বের পূজারী। মূল মন্ত্র, লাভ দাই নেইবার। বাড়িতে রাতারাতি সবাই ধার্মিক হয়ে উঠল, কেউ আন্তরিক, আবার কেউ বাবাকে খুশি করতে। একমাত্র ব্যতিক্রম এক 14 বছরের কিশোর,
প্রহ্লাদ করে দৈত্য এই জুলিয়ান ক্লাউস ফুক্স। মনে আছে সেবার জন্মদিনে বাবা আমাকে একটা উপহার দিলেন, জিসাসের একটা ছবি, প্রেমে বাঁধানো। নিজেই সেটা আমার পড়ার টেবিলে রেখে দিলেন, আর উইলিয়াম টেলের একটা 4 লাইনের কবিতা নিজের হাতে লিখে দিলেন। চির উন্নত বিদ্রোহী শির লোটাবো না কারো পায়ে, তোমারেই শুধু করিব প্রণাম অন্তরতম প্রভু। জীবনের শেষ শোণিত বিন্দু দিয়ে যাব দেশ ভাইয়ে, রহিবে বিবেক সে শুধু আমার, বিকব না তারে কবু। আমি দ্বিতীয় লাইনটা মুছে দিলাম আর আওড়াতে লাগলাম শুধু শেষ পংক্তিটুকু। রহিবে বিবেক সে শুধু আমার, বিকব না তারে কবু। আমি নিরীশ্বরবাদী হওয়ায় বাবা দুঃখ পেয়েছিলেন, আহতও হয়েছিলেন, কিন্তু কখনো আমাকে জোর করেননি। তিনি বলতেন সময় হলে প্রভু মেষ শাবকের মতো আমাকে তার কোলে টেনে নেবেন। আমি আমার বাইবেল খুঁজে পেলাম মার্কস এঙ্গেলসের ভাষ্যে, মনে প্রাণে কমিউনিস্ট হলাম। লাইপজিগ কলেজে পড়তে পড়তে সক্রিয় রাজনীতিতে যোগ দিলাম, কিন্তু আমরা হেরে গেলাম। ক্ষমতা দখল করলো ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি। কে এক অজ্ঞাত কুলশীল অ্যাডলফ হিটলার ওদের নেতা। 1933-এ একদিন ট্রেনে করে যাচ্ছি, খবর পেলাম আমরা রাইক্সটাকে আগুন ধরিয়েছে, কমিউনিস্ট ছাত্রদের ধরে ধরে হত্যা করছে। তৎক্ষণাৎ কোটের হাতা থেকে পার্টির ব্যাজটা খুলে ফেললাম, আর কলেজে গেলাম না। শুরু হলো আমার আন্ডারগ্রাউন্ড জীবন। Are you done, Professor? Sorry if I disturbed you. আপনি এসে পড়েছেন? না অফিসার, এখন আমি ডক্টর ফুক্সই আছি, কমরেড ফুক্স এখনো হয়ে উঠিনি। এসে যখন পড়েছেন বসুন, আপনিও শুনুন। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, 1933। নাৎসিদের থেকে পালিয়ে আমি 2 মাস জার্মানিতেই ছিলাম। সেখান থেকে সীমান্ত পেরিয়ে চলে যাই ফ্রান্সে। সেখান থেকে উদ্বাস্তু হিসেবে চলে গেলাম ইংল্যান্ডে। এর পরের অধ্যায়টা তুমি তো জানো রোনাটা। আশ্রয় পেলাম এক ওয়েকার্স পরিবারে। সেই পরিবারের একটা মেয়েকে ভালোবেসে ফেললাম। সেই মেয়েটিও আমায় তীব্রভাবে ভালোবেসে ফেলে, কিন্তু কখনো বলতে পারলাম না যে আমার জীবন উৎসর্গীকৃত সাম্যবাদের প্রতি। যে কোনো দিন ধরা পড়ে যেতে পারি, আর তৎক্ষণাৎ অবধারিত মৃত্যু। মন্ত্র উক্তি আমার রক্তে, তাই ইংল্যান্ডে কেউ ঘৃণাক্ষরেও টের পায়নি আমি সাম্যবাদের পূজারী। তুমিও না। তুমি দেখেছো আমি দিনে 18 ঘন্টা বিজ্ঞান সাধনা করেছি, কিন্তু তুমি দেখোনি যে আমি রাত জেগে মার্কস, এঙ্গেলস, লেনিন পড়ে চলেছি। আর একটা বিশাল প্রাচীর ছিল তোমার আমার মধ্যে। তোমার কাছে তোমার ধর্মই ছিল জীবনের নিউক্লিয়াস, আর আমার জীবনে নিউক্লিয়ার ফিজিক্স ছিল আমার ধর্ম। এই তথাকথিত ধর্ম আমার কাছে আফিমের নেশা। বলতে পারো রোনাটা, কেমন করে মেলাবো এমন এমন বিপরীত মেরুর বাসিন্দাকে? But Professor, who is Dexter? কে কে সেই জঘন্য বিশ্বাসঘাতক যে আমেরিকার নিউক্লিয়ার প্রজেক্টের সমস্ত ডিটেলস রাশিয়াকে পাঠিয়ে দেয়? আপনি বড্ড ইম্পেশেন্ট অফিসার। ওকে, লেট মি ক্লিয়ার ইট আউট। ইটস মি, ডক্টর জুলিয়ান ক্লাউস ফুক্স। প্লিজ রোনাটা, ওভাবে ঘৃণায় মুখ ফিরিয়ে নিও না। তুমি বিশ্বাসঘাতককে ঘৃণা করো, তাই না রোনাটা? আমার সব কথা শোনো, তারপর বলো তুমি আমায় ঘৃণা করো কিনা। আমি স্বেচ্ছায় কাজ করেছি, না কোনো অর্থের লোভে নয়, ব্যক্তিগত সুবিধার জন্য নয়। তবে কেন কেন? হ্যাঁ প্রফেসর, কেন? আমেরিকা আপনাকে সম্মান দিয়েছে, মাথা গোজার আশ্রয়টাও দিয়েছে। ওয়াই প্রফেসর?
আমেরিকা আজ বিধ্বংসী মারণাস্ত্রের একচ্ছত্র মালিক, মনোপলি বিজনেস। কিন্তু কে তার হাতে তুলে দিল এমন সম্পদ? যেসব বৈজ্ঞানিকের দল হাতে কলমে পরমাণু বোমাকে বাস্তবায়িত করলেন, তাদের মধ্যে কতজন আমেরিকান? নিলস বোর, হ্যান্স পেথে, জেমস ফ্র্যাঙ্ক, এনরিকো ফর্মি, ফন নয়ম্যান, ওয়াইসকফ, চ্যাডউইক ফুক্স, কই কই মার্কিন নাম কই? একমাত্র ওই অ্যাটম বোমার জনক রবার্ট ওপেনহাইমার। তার অবদানের কথা সৌজন্যের খাতিরে নাই বা বললাম। তাহলে এই মারণাস্ত্রের ওপরে আমেরিকার একচ্ছত্র অধিপত্য থাকে কোন যুক্তিতে? এই যুক্তি একটাই, আমেরিকা ওদের টাকা জুগিয়েছে। আর এইসব বিদেশি বৈজ্ঞানিকরা কারখানার মজদুর বই তো নয়। না, আমি এই ক্যাপিটালিস্ট যুক্তি মানতে পারিনি। তারপর কারখানা থেকে যখন লভ্যাংশ ঘোষিত হলো, তখন মিল মালিকরা মজদুরদের মুখে লাথি মেরে পুরো টাকাই পকেটস্থ করলেন। পরমাণু বোমা ফেলা হবে কি হবে না সে বিষয়ে কথা বলার আমাদের কোনো অধিকারই রইল না। আমি যা করেছি বিশ্ব সাম্যবাদ, বিশ্ব ভ্রাতৃত্বের স্বার্থে করেছি। আর আমার দৃঢ় বিশ্বাস, এই জাপান যদি এশিয়াবাসী না হতো, তাহলে এই যে ট্রুম্যান, গ্রোভস, ওপেনহাইমার এইভাবে পৈশাচিক উল্লাসে উন্মত্ত হতো না। কিন্তু দুঃখ কি জানো রোনাচা? যে স্ট্যালিনের রাশিয়ার জন্য এত কাণ্ড করলাম, সে আজ হিটলার হতে বসেছে। আমার স্বাদের জার্মানি আজ দুটুকরো। স্ট্যালিনের ফ্যাসিস্ট রূপ দেখতে পাচ্ছি ইস্ট জার্মানি, চেকোস্লোভাকিয়া। ওরা আমাকে বলবে বিংশ শতাব্দীর জুডাস, কিন্তু বিশ্বাস করো রুনাটা, আমি জুডাস নই। আমি প্রমিথিউস। স্বর্গাধিপতি জিউসের গোপন গুহা থেকে সে চুরি করে আনে আগুনের শিখা মানুষের কল্যাণে, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। জিউস তাকে পর্বশৃঙ্গের সাথে শৃঙ্খলিত করে, ঈগল দিয়ে তার যকৃৎ ছিঁড়ে খাওয়ায়। আমার কাছে এখন দুটো রাস্তা খোলা আছে। পটাশিয়াম সায়ানাইডের ক্যাপসুল রয়েছে আমার পকেটে, এই টেবিলের উপর রাখলাম। যারা বিচারের প্রহসন করে আমার যকৃৎ ঈগল দিয়ে খাওয়ানোর নির্দেশ দেবে, তারা শুনে রাখুক, অনায়াসে এই মুহূর্তে আপনাদের হাত ছাড়িয়ে চলে যেতে পারি আমি। তো আমি একজন পদার্থবিজ্ঞানী, কেমিস্ট নই। তাই কেসিএনের চেয়ে কিলো ভোল্টকে বেশি চিনি, আর ক্যাপসুলের চেয়ে ইলেকট্রিক চেয়ার। আরেকটা কারণ আছে রনটা, তোমাকে চুপি চুপি বলি। ডাইলেকট্রিক্যাল মেটেরিয়ালিজমের ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। সেটা কি তা এরা কোনোদিনও জানবে না। মৃত্যুর পর তো তোমার কাছেই যাচ্ছি, তখন না হয় তোমায় বুঝিয়ে বলবো। আরেকজন বুঝবে, আমার বাবা। তাই জন্যই তো এই ক্যাপসুলটা মুখে ভরতে পারছি না। মৃত্যু দণ্ডাজ্ঞা পেয়ে একবার তার সাথে দেখা করতে চাই, তাকে একটা অনুরোধ করে যাব। আমার সমাধির ওপরে উইলিয়াম টেলের কবিতাটা তিনি যেন উৎকীর্ণ করে দেন। হ্যাঁ, ওই 4টে লাইন। নিজের ক্রস নিজের কাঁধেই বইতে চাই যে। তোমার কাছে যাওয়ার সময় হয়ে এলো রানাটা। প্রভু যিশু, এইবার তুমি মেষ শাবকের মতো আমাকে তোমার কোলে তুলে দাও। আমিন।